এখন কিন্তু ব্যাংকগুলো আমাদের থেকে হাত মুখ ফিরিয়ে নিছে, তারা কিন্তু কোনো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানকে কিন্তু আর লোন দিচ্ছে না। ফিনিক্স ফাইন্যান্স পুরোপুরি এখন একটা নতুন একটা ডাইনামিক ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের 35টা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে। একটা লোনের যখন সিকিউরিটি থাকে এবং প্রপারলি ডায়াগনোসিস করে যখন একটা লোন দেওয়া হয়, তখন ওই লোনটা কিন্তু আর ক্লাসিফিকেশন হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। গত বছর অ্যারাউন্ড প্রায় 300 কোটি টাকা আমরা রিকভারি করেছি। আমরা যদি এরকম ছোট ছোট সবাইকে লোন দিতাম, আজকে কিন্তু এনবিএফআই গুলো অনেক ভালো থাকতো। দর্শক, মর্নিং বার্তার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের নিয়মিত আয়োজন অন্তর্দৃষ্টিতে আমাদের আজকের অতিথি ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ মোল্লা। আমরা তার কাছ থেকে দেশের নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টরের নানা দিক নিয়ে কথা বলবো। বণিক বার্তায় আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। বণিক বার্তার সকল শুভাকাঙ্ক্ষী যারা পাঠক, প্রত্যেকেরই ধন্যবাদ। শুরুতে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম আসলে বর্তমানে কেমন যাচ্ছে আসলে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টরটি। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আসার কথা হলো এটা পরিবর্তিত পরিস্থিতিতে গ্র্যাজুয়ালি কিন্তু এটা ইমপ্রুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আশা করি আমরা আগামী দিনগুলোতে আরও ভালো করার সুযোগ আছে আমাদের। এটা তো আপনার বেশ বছর ধরেই, আমি যদি হিসাব করি যে গত 8-10 বছর কিংবা তার আগে থেকে আসলে আপনার এই সেক্টরে কয়েকটা প্রতিষ্ঠানের জন্য আসলে বেশ আলোচিত হচ্ছিল সেক্টরটি আর কি আসলে, এবং যারা ডিপোজিটর যারা তাদের আস্থারও একটা ঘাটতি তৈরি হয়েছিল। তো সামগ্রিকভাবে হচ্ছে যে গত 1-1.5 বছরে আমাদের ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর একটা রিফর্মের মধ্যে দিয়ে গেছে, সামনেও আসলে আপনার এগুলো কন্টিনিউ করবে। আপনারা কি মনে করছেন যে আসলে এই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো এই সেক্টরে আপনার যেই আস্থার ঘাটতি এবং হচ্ছে যে যেই সমস্যাগুলো, বিশেষ করে খেলাপি ঋণ, এই সমস্যাগুলো আছে, এগুলো আসলে আপনার সামনের দিনগুলিতে আসলে দূর করার জন্য বা এগুলোকে আসলে একটা সমাধানের জন্য আসলে কি করা যেতে পারে? আপনি ঠিকই বলেছেন যে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রায় 5-6 বছর যাবৎ একটা ভালনারেবল অবস্থার মধ্যে দিয়ে গেছে। এটার মেইন কারণ হলো নন পারফর্মিং লোন বেড়ে যাওয়া, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো ওই সব কোম্পানিতে সুশাসনের অভাব নিশ্চিতকরণ। আপনি জানতে থাকবেন যে আমাদের 35টা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, আউট অফ হুইচ 19টা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের ক্লাসিফাইড লোন হলো মোর দেন 50%। এবারে যদি আমরা ক্লাসিফিকেশান ধরি, এখন 2025 সালের শেষে এসে আমাদের ক্লাসিফিকেশান দাঁড়াইছে 37%। তো যখন কোনো প্রতিষ্ঠানের ক্লাসিফাইড লোন 37% হয়, তার মানে তো ওই কোম্পানির প্রফিটেবিলিটি কমে যায় ব্যাপকভাবে। কেন প্রফিট কমে যায়? তার মেজর 2টা কারণ। একটা হলো যেই পরিমাণ লোন আমার নন পারফর্মিং হলো, ক্লাসিফাইড লোন হলো, সেটার জন্য আমাকে এডিকুয়েট প্রভিশন রাখতে হয় 100%। নাম্বার 2 হলো এটা থেকে আমি কোনো ইনকাম পাচ্ছি না। অন দ্য আদার হ্যান্ড তার এগেনস্টে আমার যারা ডিপোজিটর, তাদেরকে কিন্তু আমাকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে। তাহলে 2টার মধ্যে একটা কিন্তু আনব্যালেন্সিং সিচুয়েশান তৈরি হচ্ছে। মূলত এই কারণগুলোই ছিল খারাপ হওয়ার কারণগুলো। বাট আসার কথা হলো গত 1.5-2 বছর যাবৎ এই ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে রিফর্ম করার জন্য অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এখন আপনি জানবেন যে কোনো লোন দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু লিমিট করে দেওয়া হয়েছে। আগে যেমন আমরা সিকিউরিটি ছাড়া লোন দিতে পারতাম, এখন কিন্তু 10 লাখ টাকার উপরে কোনো লোনই সিকিউরিটি ছাড়া দেওয়া যায় না। তো একটা লোনের যখন সিকিউরিটি থাকে এবং প্রপারলি ডায়াগনোসিস করে যখন একটা লোন দেওয়া হয়, তখন ওই লোনটা কিন্তু আর ক্লাসিফিকেশন হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তা আমরা আশা করি হোপফুলি গত বছর যেই পরিমাণ ইমপ্রুভমেন্টটা হয়েছে, এখন নির্বাচিত সরকার আছে, আশা করি আর একটু ইমপ্রুভমেন্ট হবে সামনের দিনগুলোতে। ম্যানেজমেন্ট লেভেলেও প্রতিটা কোম্পানিতে সুশাসন নিশ্চিত করার, গুড গভর্নেন্স এস্টাবলিশ করার প্রক্রিয়াটা চালু হয়েছে। অনেকগুলো কোম্পানির বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নতুন ডাইরেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়াগুলোর সামগ্রিক প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে দেখা যায় যে অর্থনীতিতে কিন্তু আবার নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলো একটা সুন্দর ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এই যে আপনি এই সেক্টরের একটা বড় সমস্যার কথা বলছিলেন যে আসলে নন পারফর্মিং লোন বা আসলে খেলাপি ঋণ, এইটি আসলে এতটা পুঞ্জীবিত হলো কিভাবে আসলে? এইটা যদি আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে বলি, আমাদের টোটাল ডিপোজিট হলো, টোটাল লোন হলো এখন ৭৯,০০০ কোটি টাকা। অর্থাৎ এই 35টা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের টোটাল লোন পোর্টফোলিও হলো ৭৯,০০০ কোটি টাকা।
আর আমাদের ডিপোজিট হলো মাত্র 48,000 কোটি টাকা। তার মানে কি আমাদের একটা হিউজ গ্যাপ আছে এখানে। এই 30,000 কোটি টাকা আমাদের ব্যাংক থেকে বা আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিয়ে বড় করতে হয়েছে। এখন প্রবলেম যেটা হয়েছে সেটা হলো আগে ব্যাংকগুলো কি করতো, আমরা যখন ব্যাংকে ছিলাম আমরা কিন্তু নন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে আমরা শর্ট টার্ম এবং লং টার্ম লোন দিতাম। এখন কিন্তু ব্যাংকগুলো আমাদের থেকে হাত মুখ ফিরিয়ে নিছে, তারা কিন্তু কোনো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানকে কিন্তু আর লোন দিচ্ছে না। তো যখন লোন দিচ্ছে না স্বাভাবিকভাবে আপনার ক্যাশ ফ্লোতে একটা ঘাটতি তৈরি হয়েছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আপনি যেই কথাটা বললেন ডিপোজিটরের দিকে অনাস্থাটা তৈরি হয়েছে, এইটার পিছনে যে মেজর কারণ একটা নেগেটিভ ক্যাম্পেইন যে হওয়া, এটা ধরেন পত্র পত্রিকার বা বিভিন্ন রেগুলেটর থেকে যেই ধরনের ক্যাম্পেইন পজিটিভ হওয়া দরকার ছিল তার পরিবর্তে যেই নেগেটিভ ক্যাম্পেইনগুলি হয়েছে, ফলে মানুষের আস্থা কিন্তু আরও বেশি কমে গেছে। এখন মানুষের যখন আস্থা কমে যায় তখন কিন্তু মানুষ তার টাকা উঠানোর একটা হিড়িক পড়ে যায়। তো আসার কথা হলো মানুষের যে প্রেশারটা ছিল গত 1 বছর মানুষ তার টাকা ভাঙে উঠে নেওয়ার জন্য যেই ইয়েটা ছিল, এটা কিন্তু এখন অনেকখানি কমে গেছে। আমরাও মানুষকে কিন্তু টাকা দিছি, একবারে পারি নাই, হয়তো পার্ট করে দিছি, কিন্তু কারো টাকা কিন্তু আনপেইড আমরা রাখি নাই। ফলে হয়েছে কি মানুষের মধ্যে আস্থাটা আস্তে আস্তে ফিরে আসতেছে। আর রিসেন্টলি আমাদের যে নতুন সরকার যেটা হলো, আমরা আশা করি এখন আর্থিক অবস্থাটার একটা পরিবর্তন আসবে। এতদিন আমরা তো আসলে কি একটা গার্ডিয়ান শূন্য ছিলাম। এখন তো যেহেতু দেশে একটা নির্বাচিত সরকার আসছে, সরকারও এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করবেন নিশ্চয়ই। সুতরাং সামনের দিনগুলি ভালোই হবে বলে বিশ্বাস করি। আপনি ব্যাংকের কথা বলছিলেন, আপনি নিজেও ব্যাংকিং সেক্টরে ছিলেন দীর্ঘদিন, এখন এনবিএফএ আছেন। একটু যদি আমি আপনার কাছ থেকে দুইটার কম্পেয়ার করি, আমি যদি জানতে চাই যে আসলে আপনার অনেক সময় কিন্তু আমাদের এই এনবিএফএ সেক্টরে মানুষজন বলে থাকেন যে আসলে ব্যাংক আসলে যেই ধরনের ক্লায়েন্টকে সার্ভ করছে বা যেই ধরনের বিজনেস করছে, আপনার মোরলেস এনবিএফএও হচ্ছে যে সেম সেগমেন্টই আসলে আপনার প্লে করছে। তার জন্য আসলে আপনার সে নতুন ডিফারেন্ট কোনো ওয়েও আসলে খুঁজে বের করে নাই। তো সেম সাইডে করতে গিয়ে ব্যাংকের মতো সক্ষমতা এনবিএফএ নেই, আর হচ্ছে যে এই কারণে তার বিজনেসটা আসলে এক্সপানশন করা ওইভাবে সম্ভব হয় নাই। তো এই বিষয়ে আপনার একটু মূল্যায়ন জানতে চাচ্ছিলাম। আপনি কিন্তু ঠিকই বলেছেন, কারণ ব্যাংকের যে এভিনিউজ, তার এভিনিউজ তো অনেক বেশি। আপনি খেয়াল করবেন ব্যাংক কারেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট নিতে পারে, সেভিংস অ্যাকাউন্টে ডিপোজিট নিতে পারে, আরও অনেক মাধ্যমে সে ডিপোজিট পায়। কিন্তু নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো ডিপোজিট শুধুমাত্র কিন্তু আপনি দেখবেন এফডিআর ফর্মেই বা টিডিআর ফর্মেই ডিপোজিট নেয়। হয়তো কিছু কিছু ছোট ডিপোজিট পায় ডিপিএস আকারে। যার জন্য দেখবেন যে আমরা যে টোটাল যে ডিপোজিট পোর্টফোলিও আমার, তার অ্যারাউন্ড 92% থাকে আমার হাই কস্ট ডিপোজিট। তার মানে এগুলি আমার কস্টলি ডিপোজিট। অথচ ব্যাংকের ক্ষেত্রে হাই কস্ট ডিপোজিট থাকে অনলি 60%, তারও কম থাকে। কারণ ওর তো ডিপোজিট মিক্সটাকে ইমপ্রুভ করার সুবিধা থাকে, যার জন্য ওর কস্ট অফ ফান্ডও অনেক কম হয়। বাট আমাদের যেহেতু ডিপোজিট মিক্সটাকে আমরা ওইভাবে বাড়াইতে পারি না, আমাদের বাস্কেটটাকে আমরা বড় করতে পারি না, আমরা শুধুমাত্র টার্ম ডিপোজিটের উপর নির্ভর করতে হয়, সেই জন্য আমাদের কস্টিংটাও কিন্তু বেশি হয়। ফলশ্রুতিতে আমরা এখনও অ্যাভারেজে যদি ধরেন 10% বা 11% ডিপোজিট নেই, তার উপর যদি আমি 1% আমার রিজার্ভ রাখি, তাহলে এটা 12% দাঁড়ায়। তাহলে 12% যদি দাঁড়ায়, 2%ও যদি আমাকে প্রফিট করতে হয়, তাহলে আমাকে 14% 15%-এ লোন দিতে হয়। এই জন্য দেখবেন যে ব্যাংক যত ভালো কাস্টমারকে লোন দিতে পারে, আবার আমরা কিন্তু অত ভালো কাস্টমারকে লোনটা দিতে পারি না। ব্যাংকের পেড আপ ক্যাপিটাল দেখা যায় অনেক বেশি, আমাদের পেড আপ ক্যাপিটাল কম, যার জন্য আমরা বড় লোনও দিতে পারি না। আমাদের যেটা প্রবলেম ছিল সেটা ছিল হলো আমাদের কনসেন্ট্রেশন অফ লোন। আমরা সমস্ত এনবিএফের, আমি এর আগেও আরেকটা এনবিএফের এমডি ছিলাম, তার আগে আমি একটা কমার্শিয়াল ব্যাংকের ডিএমডি ছিলাম। আমি যেটা দেখছি যে সবাই কর্পোরেট ফাইন্যান্সিংয়ের বেশি মনোনিবেশ করছে। ফলে কি হয়েছে, ধরেন আপনি একটা কর্পোরেট হাউসকে 100 কোটি টাকার লোন দিলেন, সেই লোনটা খারাপ হয়ে গেল, যার জন্য আমরা ক্লাসিফিকেশন কিন্তু বেড়ে যাবে। কিন্তু আপনি 100 কোটি টাকা লোন যদি 100 জনকে দিতেন, তাহলে 10% লোনও যদি খারাপ হইতো তবুও আপনার 90 কোটি টাকা লোন ভালো থাকতো। এই ফর্মুলাটা অ্যাপ্লাই না করার কারণে বড় বড় কর্পোরেট হাউসগুলোকে লোন দেওয়ার কারণে কিন্তু আজকে এনবিএফআই কোম্পানিগুলো তাদের এই এনপিএল বেড়ে গেছে এবং তারা লস করছে অধিকাংশ কোম্পানি। আপনি এই যে একটু মাত্র যেটা বললেন যে আসলে 100 জনকে যদি আপনি 1 কোটি টাকা করে 100 কোটি টাকা দিতেন তাহলে সেটা বেটার ম্যানেজমেন্ট করা যেত। তো আমরা যেটা দেখি আসলে মানে ছোটরা যারা
অল্প অ্যামাউন্ট যাদের, তো তারা তো আসলে আপনার সহজে লোন পান না। লোন নিতে গিয়ে নানা রকম ডকুমেন্ট, নানা রকম হ্যাসেল, নানা কিছু দেখা গেছে হয়তো বা খুবই অল্প পরিমাণ এত ডকুমেন্টস চাই, কিন্তু আবার দেখা গেল যে একজন 500-1000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে, ওনার ডকুমেন্টস আপনার ঠিকও ছিল না, সেগুলো যাচাইও করে নাই। এরকম যদি হয় তাহলে ছোটরা আসলে লোন পাবে কিভাবে, বা আপনারা দিবেন কিভাবে? না, তবে আসার কথা হলো এখন বাংলাদেশ ব্যাংক সিএমএসএমই লোন দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আমরা কোলাটেরাল ফ্রি লোন দিতে পারি। 10 লক্ষের উপরে গেলে ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট অনুযায়ী আমাদেরকে কোলাটেরাল সিকিউরিটি নিতে হয়। যখনই আপনি সিকিউরিটির কথা চিন্তা করবেন তখনই আপনার এইসব চেইন অফ ডকুমেন্টের কথা আসে। যেমন ধরেন আপনি যদি একটা মর্টগেজ দিতে হয়, তার অরিজিনাল ডিড লাগবে, তার বায়া ডিড লাগবে, তার সিএস পর্সা লাগবে, আরএস পর্সা লাগবে, এসএ পর্সা লাগবে, মিউটেশন পর্সা লাগবে, আপ টু ডেট খাজনা লাগবে, ডিসিআর লাগবে। তো এইসব বিষয়গুলো কালেকশন করতে যারা ছোট কাস্টমার তাদের জন্য অনেক সময় কষ্টকর হয়। কিন্তু আবার ওইটার আরেকটা দিক আছে, সেটা হলো যেটা খরচও বেশি, কারণ মনিটরিং বেশি করতে হয়। আপনি তখন একটা কাস্টমারকে মনিটরিং করতেন, এখন আপনাকে 100 কাস্টমারকে মনিটরিং করতে হবে। তো 100 কাস্টমারকে মনিটরিং করার জন্য আপনার লোকজনও বেশি পরিমাণ নিয়োগ দিতে হবে। কিন্তু যেটা ইংরেজিতে একটা প্রবাদ আছে, ডোন্ট পুট ইউর অল এগস ইন এ সিঙ্গেল বাস্কেট। আমরা যে ভুলটা করছিলাম, সিঙ্গেল বাস্কেটে টাকা না রেখে আমরা যদি এরকম ছোট ছোট সবাইকে লোন দিতাম, আজকে কিন্তু এনবিএফআইগুলো অনেক ভালো থাকতো। আমরা কিন্তু দেখেন 80,000 কোটি টাকা যদি অ্যারাউন্ড লোন পোর্টফোলিও থাকে, আমরা কিন্তু কম না, সেক্টরটা অনেক বড়। 35টা এনবিএফআই আছে, তার মধ্যে খারাপ কয়টা? খারাপ হয়তো 4-5টা 10টা খারাপ আছে, বাকিরা কিন্তু সবাই ভালো করতেছে। এবং এই খারাপগুলোকেও যদি আমরা নীতি সহায়তায় বাংলাদেশ ব্যাংক থেকে সাপোর্ট পেতাম, যেমন আমরা বাংলাদেশ ব্যাংককে 500 কোটি টাকা লোন দেওয়ার জন্য বলছিলাম, তারা যদি আমাদেরকে 300 কোটি টাকা লোন দিত, তাহলে কি হতো? আমি যেই সব মানুষ এফডিআর এনকেশমেন্ট করতে আইছে তাদেরকে আমি ইনস্ট্যান্টলি ঠেকাই দিতে পারতাম। মানুষের কিন্তু আস্থাটা রিগেইন করতো, মানুষ কিন্তু 8 টাকা আমার কাছ থেকে নিত না, আমি বিজনেসটা করতে পারতাম। মানে তারা যখন এসেই টাকা পাচ্ছে তখন মনে করতো তখন যে না, মনে যে করতো যে ক্রাইসিস আমার কোনো নাই। সমস্যা নাই। জি। আর আরেকটা বিষয় হলো যে আমাদের যে বিদ্যমান আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অথবা অর্থঋণ আদালত, এই দুইটার মাধ্যমেই তো আমরা ডিফল্টারদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করি। আপনি জেনে মানে আশ্চর্য হবেন, ব্যাংকের ডাইরেক্টর, ভালো ভালো ব্যাংকের ডাইরেক্টর, তাদের নাম আমি অফিসিয়ালি এখানে বলবো না, তারা পর্যন্ত আমাদের টাকা দিচ্ছে না। তারা ব্যাংকের মালিক, অথচ তারা এনবিএফতে লোন নিয়ে টাকা পরিশোধ করতেছে না সময় মতন। তো এটা তো আসলে আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া দরকার যে যারা অলিগার্ক, যারা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, বা যারা ব্যাংকের টাকা নিয়ে শত শত কোটি টাকা নিয়ে লোন পরিশোধ করতেছে না দীর্ঘদিন, 10 বছর, 15 বছর, 20 বছর টাকা পরিশোধ করে না। ভাই, একটা মানুষ তো 20 বছর পর মারাও যেতে পারে। আমাদের একটা কাস্টমারই মারা গেছে, অনেক টাকা পাই আমরা তার কাছে। 2 দিন আগে আমাদের কাছে আসছে, আমাদের হুমকি দুমকি দিয়ে গেছে, অথচ 2 দিন পরই মারা গেছে, তাই না? তো এইরকম প্রচুর ঘটনা আছে। আসলে এগুলি নিয়ে স্টাডি করা দরকার, রিসার্চ করা দরকার, এবং গভর্নমেন্টের একটা উইং করা দরকার। ব্যাংকিং রিফর্ম কমিশন যেটা করার কথা, সেই কমিশনটা করা দরকার, এবং তারা প্রত্যেকটা কেস ধরে ধরে যদি স্টাডি করে যে এই লোনটা দেওয়ার ক্ষেত্রে কী কী প্রবলেম ছিল এবং রিকভারির ক্ষেত্রে কী কী প্রবলেম আছে, এই দুইটাকে ম্যাচ করে যদি ভবিষ্যতে আমাদের অর্থনৈতিক নীতিমালাগুলো প্রণয়ন করি, তাহলে কিন্তু এই কোনো আর এনপিএল বাড়বে বলে আমি বিশ্বাস করি না। অন্যান্য জায়গায় যদি দেখি আপনার এনবিএফ এর মতো যেই প্রতিষ্ঠানগুলো আছে, বা অন্যান্য বাইরেরও অন্যান্য দেশে, ইভেন আমাদের আপনার নেইবারিং কান্ট্রিজগুলোতেও যদি, বা আমি যদি ভারতের কথা বলি, তো সেখানে তো অনেক ক্ষেত্রে এগুলো ব্যাংকের চেয়ে অনেক বড়, অনেক পপুলার, এবং ওগুলো কিন্তু আপনার যেটা দেখা গেছে যে স্পেসিফিক সেগমেন্ট নিয়ে, কেউ হয়তো বা স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে আসলে হাউস আপনার বিল্ডিং বিজনেস করতেছে। ইভেন হচ্ছে যে আপনি হাউস বিল্ডিং এর কথা বললেন, আমাদের এখানেও যারা হচ্ছে যে স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে আসলে বিজনেস করতেছে, তারা কিন্তু আপনার ডিপোজিটও ভালো পাচ্ছে, তারা বিজনেসও ভালো করতেছে, এবং তাদের কিন্তু আসলে এনপিএল এর সমস্যা নেই, তারা কিন্তু একটা সাস্টেনেবল পারফরমেন্স করতেছে। তো সেই ধরনের ইনস্টেন্স আমাদের এখানে থাকার পরে আসলে কেন আপনিই বললেন কিছুক্ষণ আগে যে আসলে সবাই আসলে কর্পোরেট ফাইন্যান্স বা একদিকেই আসলে ছুটেছে, এটা কেন আসলে? এই জন্যই আমরা এখন কিন্তু আমাদের প্রোডাক্টগুলো ডাইভার্ট করতেছি। আপনি যেটা বললেন, যেমন আমাদের দেশে ডেল্টা ব্র্যাক হাউজিং আছে বা হাউস বিল্ডিং ফাইন্যান্স আছে, ওদের ক্লাসিফিকেশন দেখবেন 5%ও না। কারণ কি, ওরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে। ওরা কিন্তু শুধু আপনাকে বাড়ি বানানোর জন্য অথবা ফ্ল্যাট কেনার জন্য লোন দেয়। আর আমরা কি করি, আমাদের ডাইভার্সিফিকেশন এত বেশি যে আমরা কনস্ট্রাকশনের লোন দিচ্ছি, ইনফ্রাস্ট্রাকচারের লোন দিচ্ছি, ওয়ার্কিং ক্যাপিটাল লোন দিচ্ছি, মেশিনারি আনার জন্য লোন দিচ্ছি। প্রবলেম হলো যে এইগুলোকে প্রপারলি ফাংশন করা এবং ক্রেডিট অ্যাপ্রাইজালগুলো যদি সঠিকভাবে করতো, যে আপনার আসলে লোনের রিকোয়ারমেন্ট কত। সে ধরেন আপনার লোনের রিকোয়ারমেন্ট আছে 10 কোটি, কিন্তু আপনি অ্যাপ্লাই করলেন 50 কোটি, আমিও আপনাকে 50 কোটি টাকা দিয়ে দিলাম, তাহলে এই যে
ওভার ফাইন্যান্সিং করা হইলো, আপনাকে সুযোগ করে দেওয়া হলো ফান্ডটা ডাইভার্ট করার জন্য, এবং এটাই হয়েছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো নেম ল্যান্ডিং হয়েছে। ধরেন রহিম আফরোজ একটা গ্রুপ, তাই না, সবাই লোন দিছে তাকে, কেন লোন দিছে কেউ জানে না, তাই না, প্রপারলি কোনো অ্যাসেসমেন্টই করা হয় নাই। এখন রহিম আফরোজ তারা নীতিগতভাবে সিদ্ধান্ত দিয়েছে লোন পরিশোধ করবে না। এখন ওরা যদি লোন পরিশোধ না করে, ওরা বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা নিচ্ছে, এখন 10 বছর ধরে আমাকে টাকা দিবে। তো 10 বছর ধরে তো আমার ডিপোজিটর আমার জন্য ওয়েট করবে না, করবে? আপনি টাকা পান, আপনার টাকা আপনার এখন দরকার, কিন্তু রহিম আফরোজ আমাকে টাকা পরিশোধ করবে 10 বছর ধরে। আমি একটা উদাহরণ দিলাম, আমাকে হয়তো এই নামটা নেওয়া উচিত হয় নাই, এটা আপনারা এডিট করে দিয়েন। বিষয়গুলো এইরকম যে সরকার যে নীতি সহায়তায় যেই লোনগুলো এবার কারেকশন করলো, সেই লোনগুলো আপনার 10 বছরের জন্য করে দিছে, 1% নিয়ে করে দিছে। তাহলে 1% নিয়ে আমি আমার ক্যাশ ফ্লোতে তো কোনো জাস্টিফিকেশন হবে না, তো এটা আমার ক্যাশ ফ্লোতে তো মিসম্যাচ হবে। 10 বছরের জন্য এক প্রকার আটকে গেল আপনার আমি ফান্ডে। 10 বছরের জন্য ফান্ডটা আটকে গেলাম, অথচ এই টাকাটা যদি আমি ইনস্ট্যান্ট পাইতাম, আমি যদি ওকে ছাড় দিয়েও পাইতাম, তবুও তো আমি এটা নতুনভাবে ইনভেস্টমেন্ট করে অনেক বেশি আমি ইনকাম জেনারেট করতে পারতাম, আমার লসটাকে কভার করতে পারতাম। তো সেই সুযোগটা তো হয় নাই। এই বছরটা আসলে কেমন যাবে বলে মনে করছেন? আসলে অতীতের নানা চ্যালেঞ্জ বা নানা কিছু সেগুলো তো আছে, আবার এর মধ্যে আবার যুদ্ধ শুরু হলো, সেটারও আপনার একটা বিজনেসের উপর ইম্প্যাক্ট, যেটা আমরা হয়তো 1-2 সপ্তাহ আগেও চিন্তাও করতে পারিনি। আসলে সব মিলিয়ে আপনার মূল্যায়ন কি কেমন যাবে এই বছরটা আপনাদের জন্য? বা না, আমাদের দেশের জন্য যেটা আমরা একটা আশা করছিলাম যে নতুন একটা সরকার আসবে, দেশে একটা পরিবর্তন হবে, ম্যাসিভ পরিবর্তন হবে, কিন্তু আসলে তো মানে আমরা সবসময় যা চাই তাই হয়ে ওঠে না। আপনি দেখেন একটার পর একটা যুদ্ধ লেগেই আছে, কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ চলতেছে, ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ চলতেছে। মানে আসলে পুরো পৃথিবীটাই এখন একটা আনরেস্ট অবস্থার মধ্যে চলে গেছে। এটা দায়ী হলো রাজনৈতিক নেতৃবৃন্দ। আমেরিকার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা আছে, তারা তাদের স্বার্থ অনুযায়ী কাজ করে। তারা চিন্তা করে যুদ্ধ লাগলে তারা তাদের আর্মস বিক্রি করতে পারবে, যত বেশি যুদ্ধ তত তাদের প্রফিট। মানুষ কে মারা গেল, কার দেশের অর্থনীতির কি ক্ষতি হলো, ওদের কাছে তো ওইটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হলো তাদের বড় বড় যেসব কোম্পানিগুলি আর্মস প্রডিউস করে, যারা মিসাইল বানায়, যারা ট্যাঙ্ক বানায়, যারা বিমান বানায়, তাদের অর্থনীতিকে বাঁচায় রাখার জন্য এই যুদ্ধগুলি টিকিয়ে রাখা হইতেছে সারা পৃথিবীতে। তো এই সত্যটা তো অনেকেই বলবে না। এটা আমেরিকান গভর্নমেন্টও তো ওইসব কোম্পানির বাইরে কিছু করার মতো ক্ষমতা রাখে না। তো আমাদের জন্য আসলেই এটা একটা অশনি সংকেত। এই যে দেখেন আজকে 2 দিন ধরে তেলের জন্য পেট্রোল পাম্পের লাইন, বিশাল লাইন। আমরা তো ইম্পোর্ট নির্ভর কান্ট্রি, আমাদের তো নিজস্ব ওই পরিমাণে প্রোডাকশন নাই যে আমরা আমাদের প্রোডাকশন দিয়ে চলতে পারি। আমাদের কমোডিটিজ ইম্পোর্ট করতে হয়, আমাদের ভোজ্য তেল ইম্পোর্ট করতে হয়। তো স্বাভাবিকভাবেই ইন্টারন্যাশনাল মার্কেট যখন প্রাইস বাড়ে, আমাদের জন্যও বাড়ে। আজকে আমরা বণিক বার্তাতে ইনফ্লেশন দেখলাম অ্যারাউন্ড 10% হয়ে গেছে, তাই না? তো ওইগুলি তো আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য অনেক অর্থনীতিতে কিন্তু একটা প্রচণ্ড চাপ তৈরি করে। তারপরেও আশা করি নতুন সরকার শুরুটা তো খুব ভালো করতেছে। এখন 180 দিনের একটা পরিকল্পনা আছে গভর্নমেন্টের, যদি সেগুলি সাকসেসফুলি করতে পারে, যেটা কৃষক কার্ড করার কথা, ফ্যামিলি কার্ড করার কথা, এই জিনিসগুলো যদি সাকসেসফুলি তারা করতে পারে, তাহলে হয়তো জনমানুষের মধ্যে একটা কাম এবং কোয়াইট, একটা শান্তি ফিরে আসার সম্ভাবনা আছে আর কি। এবার একটু আপনাদের বিষয়ে জানতে চাই, মানে আপনাদের কেমন গেল গত বছরটা, বা আপনাদের পারফরমেন্সের বিষয়ে। আপনারা একটু সমস্যায় ছিলেন মাঝখানে, আসলে এখন কতটুকু সিচুয়েশনটাকে ওভারকাম করতে পারলেন? ফিনিক্স ফাইন্যান্স পুরোপুরি এখন একটা নতুন একটা ডাইনামিক ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের আগের যে বোর্ড ছিল সেই বোর্ডটা বাংলাদেশ ব্যাংক ভেঙে দিচ্ছে, নতুন বোর্ড দিছে। নতুন যিনি চেয়ারম্যান আছেন মিস্টার মহসিন সাহেব, এবং আমাদের ডাইরেক্টর আছেন সম্মানিত একজন ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া বীর প্রতীক। আমাদের একজন ডাইরেক্টর আছেন ব্যারিস্টার রাসনা ইমাম, ওনার হাজব্যান্ড এবার এমপি হলেন, অবি হাজ্জাজ, মন্ত্রীও হলেন। আমাদের আরও একজন নমিনেটেড ইন্স্যুরেন্স থেকে ডাইরেক্টর আছে। আমাদের যেটা প্লাস পয়েন্ট সেটা হলো আমাদের কিছু অ্যাসেট আছে। আমরা যেমন আমাদের একটা ভবন আছে, ওটা বিক্রি করার জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের কিছু মর্গেজ প্রপার্টি আছে যেগুলি সেল করার চেষ্টা করতেছি। গত বছর অ্যারাউন্ড প্রায় 300 কোটি টাকা আমরা রিকভারি করেছি, এবং ক্লাসিফিকেশান আমরা অলমোস্ট 50%-এর কাছে নামায় নিয়ে আসছি। এই বছর আমাদের টার্গেট হলো 30% নিচে ক্লাসিফিকেশানকে নামে আনা। আমরা যদি 30% নিচে ক্লাসিফিকেশন নামে আনতে পারি, দেখবেন যে যে ফিনিক্স ফাইন্যান্স যে কোম্পানি, 30 বছরের পুরনো একটা কোম্পানি, ঐতিহ্যবাহী একটা কোম্পানি, এটা আগামী 1-1.5 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। এটা আমার বিশ্বাস আর কি। আমি আমার গ্রাহকদেরকে শুধু এটুকু বলতে পারি যে আপনারা আমাদের উপর আস্থা রাখেন,
আমরা রাত দিন পরিশ্রম করতেছি, অনেস্টলি পরিশ্রম করতেছি, সিনসিয়ারলি পরিশ্রম করতেছি। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, ফিনিক্স ফাইন্যান্স ইনশাল্লাহ একদিন ঘুরে দাঁড়াবে, আবার টপ 10 এর মধ্যে আসবে ইনশাল্লাহ। মাঝে আপনাদের যে একটু আপনারা অনেকে একটু আতঙ্কিত হয়ে হচ্ছে যে আপনার এই ফান্ড উইথড্রলার একটা টেন্ডেন্সির কথা আপনি বলছিলেন। তো মানে এখন কি আসলে সেই পরিস্থিতি আপনারা মানে ম্যানেজ করতে পেরেছেন? এখন কি আসলে মানে সেই টেন্ডেন্সি কি দেখা যাচ্ছে না? আগে যদি সেটা 50% থাকতো, এখন এটা 10% নেমে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমরা 40% মিট করতে পারছি। 10% হয়তো এখনও মিট করতে পারি নাই। আশা করি এই বছর 10%, এই বছর পার হলে 10%ও থাকবে না ইনশাল্লাহ। আবার আপনি যেটা বললেন যে আপনারা ৩০০ কোটি টাকার মতো রিকভারিও করেছেন। জি, একটু এরকম ক্রাইসিস মোমেন্টে আসলে সেটা কিভাবে পসিবল হলো? সেটা পসিবল হলো দুইভাবে পসিবল হয়েছে। আমরা কিছু প্রপার্টি সেল করে আমাদের লোন অ্যাডজাস্ট করছি, মানে মর্টগেজ প্রপার্টি। মর্টগেজ প্রপার্টি সেল করে। আরেকটা হলো আমাদের এই বছরও প্রায় আমাদের টার্গেট হলো 300 কোটি টাকার প্রপার্টি সেল করা। আর অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তায় আমাদের যে সাপোর্টটা দিছে, আমাদের ক্লাসিফিকেশন, সেখানে আমরা প্রায় 40% ক্লাসিফিকেশন কমাইতে পারছি। অ্যাকাউন্টগুলো আমাদের রেগুলার হয়ে গেছে, তারা এখন রেগুলারলি ইনস্টলমেন্ট পে করতেছে, ক্যাশ ফ্লোটা ইমপ্রুভ করছে। আশা করি ইনশাল্লাহ এই বছরটা ভালো যাবে। মর্টগেজ প্রপার্টি নিয়ে তো অনেক সময় আপনার এরকম কথা শোনা যায় যে আসলে ওইটা আপনার সহজে আপনার সেল করা যায় না, বা সেল করতে গিয়ে আসলে আপনার দামও পাওয়া যায় না, মানে এই ধরনের একটা ক্রাইসিস বা ডিলেমা থাকে। আপনারা কি ফেস করেছেন এই ধরনের কিছু? অবশ্যই করছি, অবশ্যই করছি। কারণ এটা দুইটা কারণ হয়। আপনি এটাকে আমরা বলি কোলেটারাল সিকিউরিটি বলি আমরা। কোলেটারাল সিকিউরিটির দুইটা রিস্ক থাকে, একটা হলো কোলেটারাল কন্ট্রোল রিস্ক, আর একটা হলো কোলেটারাল কভারেজ রিস্ক। কন্ট্রোল রিস্কটা কি? কন্ট্রোল রিস্ক হলো আপনি আমাকে এই জমিটা মর্টগেজ দিচ্ছেন, আসলে এটা আপনার দখলে নাই। এটা খুবই সমস্যা আমাদের। তো এই বিষয়গুলো আমাদের কিছু কিছু ক্ষেত্রে ঘটছে, আমরা বাট এটা ফাইন্ড আউট করতেছি। এটা ইনশাল্লাহ আমরা আমাদের কোর্টের মাধ্যমে অর্থনীতি আদালতে মামলা করে আমাদের নামে আমরা এটা করে নিতেছি। আমাদের নামে যখন মিউটেশন হয়ে যায়, তখন স্থানীয় প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে এটা দখলে যাওয়ার জন্য। আমাদের দখলে যেয়ে তখন আমরা বিক্রি করতেছি আর কি। তো এটা একটা জিনিস হয়েছে। আর একটা প্রবলেম থাকে যে মর্টগেজ, ফেক মর্টগেজ থাকে, মর্টগেজে ডিফেক্টিভ মর্টগেজ থাকে। ধরেন মর্টগেজের প্রপার্টি দেখাইছে এখানে, প্র্যাকটিক্যালি যে এটা মৌজায় দেখা গেল যে আরও মানে 10টা জমি ভিতরে। এই প্রবলেমগুলো তো আছেই। এটা শুধু যে আমাদের তা না, এটা সব ব্যাংক বিমা সব জায়গায় আছে। তো এই প্রবলেম নিয়েই আমাদের জীবন, প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে হবে, এগুলি আমাদের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ ফেস করেই আমরা এত বছর, 30 বছর চলে আসছি। আশা করি এগুলি আমাদেরকে আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ। এবার একটু আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাই, কি করতে চাচ্ছেন আসলে সামনের হ্যাঁ, দিনগুলোতে? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা দুটা কাজ করতেছি মেইনলি। প্রথম কথা হলো আমরা একদম কর্পোরেট থেকে বেরিয়ে আসছি। আমরা বলছি নো মোর কর্পোরেট লোন, আমরা কোনো বড় লোন দেব না। আমরা এখন ফোকাস করতেছি হাউস বিল্ডিং ফাইন্যান্স, অ্যাপার্টমেন্ট ফাইন্যান্স এবং কার লোনগুলো আমরা দিচ্ছি। এর বাইরে সিএমএসএমই লোনগুলো আমরা দিচ্ছি, এসএমই লোনগুলো দিচ্ছি, কনজিউমার লোন দিতেছি আমরা, পার্সোনাল লোন দিতেছি আমরা। এই 6টা-7টা প্রোডাক্ট নিয়ে আমরা এখন কাজ করতেছি। তাতে করে হয় কি, আমার টিকিট সাইজটাও ছোট হয়, আমার প্রতি মাসে রিকভারিটাও সুন্দর হয়, রিকভারিতে কোনো প্রবলেম হচ্ছে না। এটা গেলো একটা দিক। আরেকটা দিক হলো আমরা একটা স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনই করছি, যাদের কাজ হলো সারাদিন কাস্টমারের পিছনে লেগে থাকা, টাকা দাও টাকা দাও টাকা দাও, টাকা আদায় করার জন্য নয়েজ ক্রিয়েট করতেছি। আমরা পজেশন করছি, আপনি দেখবেন সাইনবোর্ডটা নেয়া গুলশানে এক বাড়িতে, বিশাল বাড়িওয়ালা গুলশানে টাকা দেয় না আমাদের। আমরা 20 জন 25 জন অফিসার যে ওখানে পজেশন করে আমরা পজেশন করছি। আমরা রহিমা প্রজের সামনে এরকম পজেশন করছি, আমরা গ্যাটকোতে যে এরকম পজেশন করছি। আমরা এইগুলো আমরা করতেছি, এর বাইরে তো আমাদের করার কোনো সুযোগ নাই। আর আইনি প্রক্রিয়া যেটা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মামলা চলতেছে, তার কোর্টের মামলা চলতেছে, কোর্টে আমরা অলরেডি 1-2জনকে অ্যারেস্ট করাতে পারতেছি। আরও কিছু লোকজন আছে আন্ডার অ্যারেস্ট ওয়ারেন্টের ইয়েতে আছে। আমরা থানার থেকে যদি প্রপারলি সহযোগিতা পাই, থানা পুলিশ যদি আমাদেরকে সাপোর্ট করে, তাহলে আমরা তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢুকাইতে পারলে, ওরা বেল নিতে গেলে 25% টাকা জমা দিতে হবে, তাহলে অ্যাটলিস্ট আমার 25% টাকা তো আদায় হবে। তো সেই প্রক্রিয়াতে আমরা আগায় গেছি। ইন এডিশন আমরা আমাদের ডিপোজিট বেসটাকে বাড়ানোর জন্য আমরা আমাদের একটা লাইবিলিটি টিম তৈরি করছি, মার্কেটিংয়ের টিম। এটা আগে ছিল না। আমরা অলরেডি 4-5টা ছেলে মেয়ে নিছি। এবছর প্ল্যান আছে আমাদের আরও 15-20টা ছেলে মেয়ে নেওয়া, একদম ফ্রেশ গ্র্যাজুয়েট, যারা সারা দেশে শুধুমাত্র আমাদের মার্কেটিংয়ের প্রোডাক্টগুলো সেল করবে শুধু। আশা করি এইসব পদক্ষেপ আমাদেরকে সামনের দিকে আগায় যেতে সহযোগিতা করবে আর কি। সরকারের দিক থেকে বা সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে কি কোনো আপনার লিকুইডিটি সাপোর্ট বা ওভারঅল আপনার পলিসি সাপোর্ট? এখন তো আপনার নতুন গভর্নমেন্ট আসলেও সবকিছু নতুন করে আপনার করা হচ্ছে, যে অনেকেরই নানা রকম দাবি দেওয়া, সামনে আবার বাজেটও আছে। তো সবকিছু মিলিয়ে কি মানে কোনো সরকার কিংবা রেগুলেটরের কাছ থেকে কি কোনো বাজেট সাপোর্ট কিংবা লিকুইডিটি সাপোর্ট এই ধরনের কোনো কিছু কি আপনারা প্রত্যাশা করছেন এই সেক্টরের জন্য?
সেন্ট্রাল ব্যাংকের কাছে আমাদের প্রত্যাশা তো অনেক বেশি। প্রথম প্রত্যাশা সেটা হলো যে আমরা সব বন্ধ করে দেব, এই কথাটা যেন না বলে দয়া করে। কারণ রেগুলেটর যদি বলে যে আমরা এগুলি বন্ধ করে দেব, তখন মানুষের মধ্যে প্যানিক কিন্তু তৈরি হয়। তো আমার অনুরোধ থাকবে এইটা না বলা, বরং প্রবলেম আমার আছে, আমার মাথা ব্যথা হয়েছে, নিশ্চয়ই মাথা কেটে ফেলবো না। মাথা ব্যথা হয়েছে, আমি অ্যাসপিরিন খাবো, তাহলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। তো ওই জিনিসগুলি করা দরকার। আর লিকুইডিটি সাপোর্টের ক্ষেত্রে গভর্নমেন্ট তো চাইলে করতেই পারে আমাদেরকে। যদি গভর্নমেন্ট যদি বিভিন্ন ব্যাংকে টাকা দিতে পারে, টাকা ছাপাইও যদি দিতে পারে, তো আমাদেরকে যদি 200-300 কোটি টাকা করে এই 10টা কোম্পানিকে দেয়, তারা তো দাঁড়িয়ে যাবে সবাই। প্রয়োজনে আমাদেরকে গভর্নমেন্ট সফট লোন দেয়, আমরা 5% করে তাদেরকে ইন্টারেস্ট পে করি, কোয়ার্টারলি ইনস্টলমেন্ট পে করি। আমরা যদি একবার ফেল করি তাহলে আর আমাদেরকে টাকা দেওয়ার দরকার নাই। কিন্তু আমার মনে হয় যদি গভর্নমেন্ট আমাদেরকে 300 কোটি, 400 কোটি, 500 কোটি টাকা তার সাইজ অনুযায়ী, যে এইসব কোম্পানির সাইজ অনুযায়ী যদি লিকুইডিটি সাপোর্ট দেয়, তাহলে এই কোম্পানিগুলি দাঁড়িয়ে যাবে এবং এইগুলি তো দেশের ইকোনমিতে অনেক ভূমিকা পালন করতে পারবে। অতীতে করছে তো, অতীতে তো তারা করছে, নাহলে তো 80,000 কোটি টাকা লোন হইতো না। 80,000 কোটি টাকা লোন হয়েছে, তার মধ্যে 30,000 কোটি টাকা লোন আমার খারাপ হয়েছে, বাট বাকি 50,000 কোটি টাকা লোন তো আমার ভালো। এখন আমি যদি বন্ধ করে দিই, তাহলে ওই 50,000 কোটি যারা টাকা নিয়ে চলে গেল, যারা 30,000 কোটি টাকা নিয়ে চলে গেল বিদেশে, তারা দে উইল বি হ্যাপি। আপনি তো তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করতেছেন, আপনি তো ডিপোজিটরি ইন্টারেস্ট প্রোটেক্ট করতেছেন না। ডিপোজিটরি ইন্টারেস্ট প্রোটেক্ট করতে হলে আপনাকে যারা টাকা নিয়ে দেশের বাইরে চলে গেছে তাদেরকে ইন্টারপোল দিয়ে ধরে আনতে হবে, তাদের টাকা আদায় করতে হবে, এবং গভর্নমেন্টের সেখানে ইনিশিয়েটিভ নেওয়া দরকার বলে আমি মনে করি। মনিকবার থেকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই কথাগুলো দেখবেন বা শুনবেন, আমি প্রত্যেকের কাছে একটা বিনীত অনুরোধ করব যে আপনি আস্থা রাখেন। আসলে এই জাতি পারে তো, এই জাতি তো 1971 সালেও পারছে, এই জাতি 2024 সালেও পারছে, এই জাতি 2025 সালে এসে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করতে পারছে। এই জাতি পারে, এই জাতি পরিবর্তন করতে পারে। কিন্তু আমাদের দরকার হলো শুধু ইন্সপাইরেশন, দরকার হলো একটু মরাল সাপোর্ট। আমাদেরকে সবাইকে আমরা বন্ধ করে দেব এইটা না বলে যদি আমরা বলি না, আমরা সব কিছু চালু রাখবো এবং সব ধরনের সহযোগিতা করব, এইটুকুই এনাফ, এর বেশি কিছু লাগবে না ইনশাল্লাহ। এই দেশ ঠিকই 10 বছরের মধ্যে দাঁড়িয়ে যাবে এবং এই 20 কোটি মানুষের 40 কোটি হাত, আপনি যদি তার 50% মানুষকেও যদি কর্মীর হাত তৈরি করতে পারেন, এই দেশের চেহারাই চেঞ্জ হয়ে যাবে। আমি সেই বিশ্বাস করি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।